শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তকণ্ঠে। সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। বর্তমানে তথ্য প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে মানুষ ও প্রযুক্তি নির্ভর হচ্ছে, তাই কন্টেন্ট ক্রিয়েটিংও পেশা হিসেবে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। কন্টেন্ট বানিয়ে সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের বহু কন্টেন্ট ক্রিয়েটররা। তবে এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, ধৈর্য, নিয়মিত এবং প্রফেশনালভাবে ভালো মানের কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিটা কত বড়, কীরকম উপার্জন সম্ভব এই পেশা থেকে, কেন এবং কারা বেছে নিতে পারেন কন্টেন্ট ক্রিয়েশনকে, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আশা করি কিছুক্ষণের মধ্যে হবেন অনন্য জামান এবং কারিনা কায়সা। তাদের সাথে পরবর্তীতে আমরা পরিচয় হয়ে নেব। অনলাইনে আমার সাথে যুক্ত রয়েছেন রাব্বিল হাসান, তিনি লার্ন উইথ রাব্বিলের ফাউন্ডার। আমরা তার সাথে শুরুতেই যেতে চাই। রাব্বিল, আপনাকে স্বাগত এবং ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা আপনার কাছেই শুরু করি। আপনার জার্নিটা একটু জানতে চাই। আজকে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আলাপ আলোচনা করব এবং আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কন্টেন্ট ক্রিয়েশন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ। সো জার্নিটা একটু আপনি জানতে চাই, পাশাপাশি আপনি মূলত কী ধরনের কন্টেন্ট তৈরি করেন? আমি মূলত যে ধরনের কন্টেন্টগুলো তৈরি করি এগুলো বাংলাদেশের যে আইটি ইন্ডাস্ট্রি আছে, আইটি ইন্ডাস্ট্রিতে অলরেডি যারা জব করছেন কিংবা জব সার্চ করেন, লোকাল জব সার্চ করেন, রিমোট জব সার্চ করেন, বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার রয়েছেন, ওয়েব ডেভেলপার রয়েছেন, আমার কন্টেন্টগুলো মূলত এই অডিয়েন্স বেসটাকে টার্গেট করে। আমি মেইনলি প্রোগ্রামিং রিলেটেড যে কন্টেন্টগুলো রয়েছে, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, পাইথন, জ্যাঙ্গো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, রিঅ্যাক্ট জেএস, অর্থাৎ আমাদের টেক কমিউনিটিকে টার্গেট করে অ্যাকচুয়ালি আমার কন্টেন্টগুলো ডেভেলপ করা। আর আমার কন্টেন্ট ডেভেলপমেন্টের যে জার্নিটা, এই জার্নিটাকে আমি বলবো যে একটুখানি করোনাকালীন ভিত্তিক। কেননা করোনার আগে আমি অফলাইনে আমি ট্রেনিং করাতাম আমাদের ছাত্রদেরকে। তো করোনার সময় যেটা হয়ে গেল সেটা হচ্ছে ফিজিক্যালি ট্রেনিং ইনস্টিটিউশনগুলোতে এসে আমার লার্নাররা তখন আর আমার সঙ্গে জয়েন করতে পারছে না। এখন তাদেরকে আমি কিভাবে শেখাতে পারি, তখন থেকেই অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশনটাকে ব্রড লেভেলে আমার নিয়ে যাওয়া। এবং তারপর থেকে যেটা হলো যে অফলাইনে আমি 6 মাস ধরে, 1 বছর ধরে ছাত্রদেরকে যে কোর্সটা করাতাম, সেই কোর্সটা আমি টোটালি অনলাইনে নিয়ে আসলাম এবং আমার কন্টেন্ট ক্রিয়েশনের মূল জার্নিটা অ্যাকচুয়ালি সেখান থেকে বুস্ট আপ হয়। আর এছাড়াও কন্টেন্ট ক্রিয়েশনটা অনেক দিন ধরে করতে করতে এটা লাইক এ প্যাশনের মতো হয়ে গেছে। এখন কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমার কন্টেন্ট থেকে কোনো কিছু শিখে যখন কোনো একজন স্টুডেন্ট ভালো জব পাচ্ছে, ফ্রিল্যান্সিংয়ে কোনো একটা ক্যারিয়ার এস্টাবলিশ করতে পারছে, আবার দেখা যাচ্ছে প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন জিনিস মানুষ শিখছে। প্রতি ঘন্টাতেই দেখা যাচ্ছে যে আমার চ্যানেলে 4 থেকে 5 হাজার অ্যাক্টিভ লার্নার প্রতি ঘন্টাতেই থাকে। সেক্ষেত্রে নিজের কাছেও একটা ভীষণ একটা ভালো লাগার জায়গা যে আমি ঘুমাচ্ছি বা আমি ট্রাভেলিংয়ে আছি বা আমি নেই, বাট আমার কন্টেন্ট থেকে প্রতিনিয়ত আমার ইন্ডাস্ট্রি কিছু না কিছু শিখছে, সেখান থেকে উপকৃত হচ্ছে। খুবই চমৎকার। তো আপনি করোনার সময়কার কথা বলছিলেন, করোনার আগের কথা একটু জানতে চাইবো এবং করোনার পরের যেই কন্টেন্ট ক্রিয়েশন, এই ইন্ডাস্ট্রিটার বিশ্লেষণটা কেমন করবেন যদি আপনার কাছে জানতে চাই, আগের এবং করোনার আগের এবং বর্তমান। করোনার আগের ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আমরা একেবারেই এন্টারটেইনমেন্ট পারপাসে কিংবা ট্রাভেলিং পারপাসে কিংবা জেনারেলাইজ যে পারপাস, এই জেনারেলাইজ পারপাসে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি করোনার আগেও ছিল, করোনার পরেও আছে এবং অনেক দিন ধরেই আছে। ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ বা ধরেন যে হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্টের রিভিউ নিয়ে যারা বিভিন্ন কন্টেন্টগুলো ক্রিয়েট করেন, এই সেক্টরটা করোনার আগে ছিল, এখনও আছে। বাট স্পেশালি আমি বলবো এডুকেশনটা কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে করোনার পরে অনেক বেশি ভালো একটা জায়গা দখল করে নিয়েছে, যেটা করোনার আগেও কিন্তু টোটালি অফলাইনে হতো। বাট তখনও অনলাইনে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। এই এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েশনাল জন্য আনিসুল ইসলাম ভাই ছিলেন, ঝঙ্কার মাহমুদ ভাই ছিলেন, আমি রাব্বিল হাসান, আমি 2017 সাল থেকে এডুকেশনাল কন্টেন্ট তৈরি করে আসছি। আলী হোসেন ভাই ছিলেন, সুমিত শাহ ভাই ছিলেন, হাসিন হায়দার ভাই ছিলেন। বাট করোনার আগে আমরা একেবারেই যখন কন্টেন্ট ক্রিয়েশন করতাম, সেখানে কন্টেন্ট ক্রিয়েশনটা তো ডেফিনেটলি হতো, বাট করোনার আগে মানুষ এতটা আমার মনে হয় যে অনলাইনমুখী ছিল না, যেটা করোনার পর থেকে হয়েছে। সো আমি যদি এটাকে কম্পেয়ার করি, এভাবে বলা যেতে পারে যে করোনার আগে আমাদের অডিয়েন্স যদি 10 জন থাকে, তাহলে করোনার পরে এখন অডিয়েন্সের সংখ্যা হয়ে গেছে 50 জন। বিষয়টা আসলে 5x রেটে আমি বলবো যে ইনক্রিজ হয়েছে।
আচ্ছা, আইটি রিলেটেড আপনার আগ্রহটা তৈরি হলো কি কারণে? মানে এই বিষয় বিশেষ করে আপনি এই বলছিলেন যে প্রোগ্রামিং নিয়ে কাজ করছেন, এই রিলেটেডই কাজগুলো করছেন। এই আগ্রহটা কেন হলো? এইটার আগ্রহের পিছনে প্রধান কারণ হচ্ছে আমার পেশা। আমি আচ্ছা। নিজেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশের ফিনটেক ইন্ডাস্ট্রিতে কাজ করছি। তো এই জায়গায় কন্টেন্ট ক্রিয়েশনে আমার জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা, আমি সারাদিন যেই বিষয়গুলো নিয়ে কাজকর্ম করছি, যেই বিষয়গুলো নিয়ে আমি রিসার্চ করছি, ডেভেলপমেন্ট করছি, আমি যখন ওই ধরনের বিষয়েই আবার কন্টেন্ট ক্রিয়েশন করছি, তখন আমার জন্য কিন্তু সেখানে আলাদা করে কোনো প্রিপারেশন নেয়া বা প্রয়োজন আলাদা হয় করে না। কোনো স্ক্রিপ্ট লেখা, আলাদা করে কোনো এফোর্ট দেওয়ার এটার প্রয়োজন হয় না। এবং সেই সাথে মাঠে ঘাটে কাজ করে আমরা যে রিয়েল এক্সপেরিয়েন্সগুলো গ্যাদার করতে পারি, আমাদের যারা অডিয়েন্স রয়েছে তাদের সাথে কিন্তু সেই রিয়েল এক্সপেরিয়েন্সটা আমরা কন্টেন্টের মাধ্যমে সেক্ষেত্রে শেয়ার করতে পারছি। তো এক্ষেত্রে আমি বলবো যে যে ঠিক যেই পেশাতে রয়েছে ওই পেশাতেই যদি কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী হয়, সেটা তার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। ধরুন আপনি সাংবাদিকতা পেশায় রয়েছেন, সো আপনি সারাদিন মাঠে ঘাটে কাজকর্ম করে যেই এক্সপেরিয়েন্সটা গ্যাদার করছেন, এই সাংবাদিকতার উপরেই যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনটা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে কন্টেন্ট এফোর্ট দেওয়ার প্রিপেয়ার প্রয়োজন করা হয় না। বলেন, আলাদা করে ইফোর্ট দেওয়ার প্রয়োজন বলেন, এবং সেক্ষেত্রে কিন্তু বলবো যে আমি অনেক বেশি ম্যাচিউরড কন্টেন্ট হবে, এবং বেশ কেননা ফ্রুটফুল সারাদিন কন্টেন্ট আপনি হবে। ওই পেশাটার সঙ্গে যুক্ত। জি। রাইট, অনেক ধন্যবাদ, চমৎকার করে উত্তর পেয়েছি রাব্বিল হাসান। আপনার কাছে আবারও আসবো আমরা। আমাদের মাঝে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত হয়েছেন পিসি বিল্ডার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা অনন্য জামান। ধন্যবাদ অনন্য জামান, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্টুডিওতে এসেছেন। আপনি নিশ্চয়ই রাব্বিল হাসানের কথাগুলো শুনছিলেন। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন এবং পাশাপাশি আপনার কন্টেন্টের জার্নিটা একটু জানতে চাই। আচ্ছা, শুরুটা কখন থেকে? প্রথমত পিসি বিল্ডার বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমি না, আমার বড় ভাই বলতে পারেন, খুব ক্লোজ জাহিদ ভাই, উনি শুরু করেছিলেন। বেসিক্যালি আমরা পিসি বিল্ড করা থেকে শুরু করি, কম্পিউটার তৈরি করা, কিভাবে ঘরে বসে একটা প্রপার কম্পিউটার তৈরি করা যায়। তো এখান থেকে আমরা ধীরে ধীরে চ্যানেলটা যখন গ্রো করতে থাকলো, আমরা ওয়ার্ল্ডের যত টপ ব্র্যান্ডস আছে সবার সাথে আমরা কাজ করা শুরু করলাম এবং তাদের প্রোডাক্টগুলো টেস্ট করা শুরু করলাম। এই মুহূর্তে আমরা মোস্টলি টেস্টিং পার্টটাই বেশি করতেছি। প্রত্যেকটা কোম্পানি নতুন যে পিসি কম্পোনেন্টগুলো রিলিজ করতেছে, এগুলো আমরা টেস্ট করতেছি আমাদের স্টুডিওতে, আমাদের ল্যাবে, এবং সেগুলোর রিপোর্টগুলো শেয়ার করতেছি আমাদের দেশের যারা কনজিউমার্স আছে, ওয়ার্ল্ড ওয়াইড যারা কনজিউমার্স আছে তাদের সাথে। আচ্ছা, তো কন্টেন্ট ক্রিয়েশনটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? কন্টেন্ট ক্রিয়েশনকে আমি সংজ্ঞায়িত করব অ্যাজ এ টুল, যে আপনি যে কাজটা ভালো করেন বা ভালো পারেন, বা আপনার মনে হয় যে এই কাজটা আপনি যদি আরও অডিয়েন্সের সাথে শেয়ার করেন, তাহলে পরে অডিয়েন্স আরও বেশি ইন্টারেস্টেড হতে পারে বা নতুন অডিয়েন্স তৈরি হতে পারে, আপনার ভালো লাগার প্যাশনের জায়গাটা আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে যেতে পারে। তো ওই জায়গা থেকে আপনার কন্টেন্ট ক্রিয়েশন খুব ভালো একটা টুল। রাব্বিল হাসান যেমন বলছিলেন যে জি। তিনি যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি আইটি রিলেটেড কাজগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছেন। আমাকে সাজেস্ট করলেন যদি সাংবাদিকতা যারা করেন তারা সাংবাদিকতার বিষয়গুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করলে এটা মোর ইফেক্টিভ হবে, ফ্রুটফুল হবে। সো আপনিও কি একমত কিনা, বা আপনার কোনো? আমি পুরোপুরি একমত, কারণ যে বিষয় নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করছেন সেই বিষয়ে যদি আপনার মেধা বা প্যাশন না থাকে, তাহলে এটা নিয়ে আসলে খুব বেশি দূর যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনার যদি ভালো লাগাটা না থাকে আর এক্সপার্টাইজ না থাকে, তাহলে আপনি অডিয়েন্সকে কি দেখাবেন আর কি শেখাবেন। আমাদের জায়গাটায় এই জিনিসটা আরও বেশি জোরালোভাবে মানে ইনভলভ, কারণ কম্পিউটারের অনেকগুলো কম্পোনেন্ট থাকে, এক একটা কম্পোনেন্ট এক একটা মাধ্যমে কাজ করে। এই কম্পোনেন্টগুলোর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি ইউজ হয় এবং এগুলোর আউটকাম এক এক রকম। এবং ধরেন একটা কম্পিউটার তৈরিতে দেখা যায় 5টা বা 7টা কম্পোনেন্ট ব্যবহার হচ্ছে। এই 5টা 7টা কম্পোনেন্টের আপনার কি বলে, এক এক টাইপের কম্পোনেন্ট দিয়ে আপনি এক এক ধরনের আউটপুট পাবেন। ধরেন ভাই আমাদের সাথে যিনি আছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোডিং করেন, ওনার যে টাইপের পিসি দরকার, আপনার যিনি ভিডিও এডিটর বা আপনাদের স্টুডিওতেই যিনি এখন এটা লাইভ টেলিকাস্ট করতেছেন, ওনার হয়তো সেম পিসিটা দরকার নেই, রাইট, কিন্তু ওনারও সিমিলার টাইপের কম্পোনেন্ট, জাস্ট একটু ভ্যারিয়েশনস ডিফারেন্ট হলে পরে ওনার আউটপুটটা একরকম হবে, ওনার আউটপুটটা আরেক রকম হবে। এতে কম্পিউটার বাজেট সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং আপনার দেখা যায় পারপাসটাও পুরোপুরি আলাদা হয়ে যায়। তো এগুলো নিয়ে আসলে আপনার যদি জানাশোনা বা নাড়াচাড়া না থাকে, তাহলে আপনি খুব বেশি মানুষকে এডুকেট করার সুযোগ পাবেন না। কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রিটা এটা ফাংশন করে কিভাবে আসলে? কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি কীভাবে ফাংশন করে, এইটা প্রবাবলি যারা একদম 100% হার্ডকোর কন্টেন্ট ক্রিয়েটর, আমার মনে হয় তারা খুব ভালো বলতে পারতো। আমার জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে আমাদের এখানে কারিনা কাসার আসবেন, তার কাছেও একই প্রশ্ন আমি জানতে চাইবো, তারপর আপনার কাছে একটু প্রথমে আমাদের কাছে ইটস মোস্টলি ড্রিভেন বাই প্যাশন। আমরা আসলে টেকনোলজি নাড়াচাড়া করতেই পছন্দ করি এবং ওইটার একটা বাই প্রোডাক্ট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, এবং সেটার মাধ্যমে কিছুটা অডিয়েন্সের কাছে পরিচিত হওয়া, কিছু মানুষের সাথে চেনা জানা হওয়া। কিন্তু আমাদের কাছে মূল জায়গাটা হচ্ছে আপনার এনথুজিজম টু দ্য প্রোডাক্টস, টু দ্য টেকনোলজি।
যেমন আপনি যদি বলেন যে আসলে এই বাই প্রোডাক্টের মধ্যে কি কি আমরা পাই, যেমন আমি এখন এনভিডিয়ার একটা টি শার্ট পরে আছি। এই টি শার্টটা হচ্ছে এনভিডিয়া, প্রবাবলি সবাই জানে, দর্শকদের মধ্যে অনেকেই জানে, কেউ কেউ নাও জানতে পারে, ওয়ার্ল্ডের টপ কোম্পানিগুলোর একটা। হয়তো আপনার কিছুদিন আগেও 3 নম্বরে ছিল, পরে ডিপসিকের ধাক্কা খেয়ে হয়তো একটু নিচে চলে গেছে। তো যত এআই রিলেটেড কোম্পানিজ আছে, এদের যে হার্ডওয়্যারস লাগে, মোস্টলি জিপিইউ, এগুলো প্রোভাইড করে হচ্ছে এনভিডিয়া। তো এনভিডিয়া বাংলাদেশ থেকে এই টি শার্টটা বানায় নিচ্ছে। আচ্ছা, এটা আমি এনভিডিয়ার একটা ইভেন্টেই পেয়েছি আপনার তাইওয়ানে, এবং বাংলাদেশ থেকে আমরা টি শার্টটা বানিয়ে ওদেরকে দিতে পারতেছি। এখন একটা গ্রাফিক্স কার্ড তৈরিতে অনেক কম্পোনেন্ট ব্যবহার হয়। এই কম্পোনেন্ট কিভাবে আমরা দেশে তৈরি করতে পারি, এইটা একটা ইন্ডাস্ট্রি হতে পারে কিনা, আমরা টেস্টিং পর্যায় থেকে ওই পর্যায়টা নিয়ে চিন্তা করছি। বাংলাদেশে বড় বড় অনেক ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে আরএমজি অন্যতম। কিন্তু আরএমজিকে আমি মানে কোনো অংশেই ছোটো করতে চাই না, অবশ্যই অর্থনীতির বড় একটা জায়গা দখল করে রাখে। তবে আপনারা সবাই জানেন যে টেকনোলজির হার্ডওয়্যারের মার্কেটটা আসলে কতটা বড়, এর সাথে আসলে বাকি কোনো কিছু আসলে কম্পেয়ার করা ঠিক এক পেজে যায় না। যেমন আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথা বলতে পারেন, গাড়ির কোম্পানিগুলোও কিন্তু আপনার টপ 5-এর মধ্যে বিলং করে না, রাইট? ঠিক আছে, আপনার কাছে আবার আসবো আমরা। রাব্বিল হাসান, আপনার কাছে আবার একটু আসতে চাই পৃথিবীব্যাপী কন্টেন্টের কথা। তার আগে আমি একটু এই প্রশ্নটা আপনার কাছে একটু জানতে চাই যে আমি অনন্য জামানের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রিটা আসলে কিভাবে ফাংশন করে, আপনি এটা হয়তো একটু ভালো বলতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রির ফাংশনাল বিষয়টা যদি আমি এক কথাই বলি, তাহলে এক্ষেত্রে বলা যায় যে কন্টেন্ট হচ্ছে আমাদের এই ডিজিটাল যে সোশ্যাল মিডিয়া আছে, ডিজিটাল যুগে এটা আসলে একটা ডিজিটাল কারেন্সি হিসেবে কাজ করছে। এখন আপনি বলতে পারেন যে কন্টেন্ট আবার কিভাবে কারেন্সি হিসেবে কাজ করে। দেখেন, এই যে পিসি বিল্ডারের ইউটিউব চ্যানেলে যখন বিভিন্ন পিসির রিভিউ নিয়ে কাজ করছে, সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে যেই মনিটরের রিভিউটা করছে বা যে সিপিইউ রিভিউ করছে বা জিপিইউর বা কিংবা ল্যাপটপের রিভিউটা করছে, আলটিমেটলি সেইটার ইকোনমিতে গিয়ে কিন্তু ওই কন্টেন্টটা একটা ইম্প্যাক্ট তৈরি করতেছে। এবং কন্টেন্ট যে অনন্যজামান ভাই ক্রিয়েট করছেন, ওনারও একটা ইকোনমিক্যাল ভ্যালুয়েশন সেখানে ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে এই পুরো কন্টেন্ট ইন্ডাস্ট্রির ফাংশন করার প্রথম একটা কারণ আমি বলবো। দ্বিতীয় কারণ যেটা, সেটা অনন্যজামান ভাই অলরেডি বলে দিয়েছেন, যেটা হচ্ছে প্যাশন। আমরা নিজেরা যথেষ্ট প্যাশনেট যারা কন্টেন্ট ক্রিয়েশন দীর্ঘদিন ধরে করে আসতেছে, এবং এই প্যাশন যে আসতেছে, এই প্যাশনটা আসার পেছনে আরও একটা থার্ড কারণ আছে। এখানে তো অবশ্যই মানি একটা ফ্যাক্টস। তৃতীয় কারণ যেটা, সেটা হচ্ছে পরিচিতি এবং সম্মান। এই যে আজকে চ্যানেল 24-এ অনন্যজামান ভাইকে আপনারা ইনভাইট করেছেন, আমাকে ইনভাইট করেছেন, সারা বাংলাদেশে যে এই যে থাউজেন্ডস অফ পিপল আমাদেরকে চেনে, সম্মান করে, এইটাও কিন্তু আমরা ওই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমেই আমাদের যে পরিচিতি সেটাকে অর্জন করেছি। তো এই কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিটাকে আমি বলবো যে জাস্ট এই 3টা সাইকেলের ভেতরে কিন্তু এই বিষয়টা রয়েছে। এবং সেই সাথে আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির মেইন চালিকা শক্তি যদি আমি বলি, সেক্ষেত্রে এখন তো ইউটিউব। আগে ইউটিউব ব্যাপকভাবে ছিল, এখন আমি বলবো ইউটিউবও আছে, আবার সেই সমানতালে ফেসবুকটাও এখানে জড়িত। সো কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি কীভাবে চালনা হচ্ছে, এটার এক কথায় উত্তরটাই হচ্ছে কন্টেন্ট হচ্ছে আমাদের একটা ডিজিটাল কারেন্সি, যেটা কোনো না ভাবে কারো না কারো ইনকামে গিয়ে, রেভিনিউ জেনারেশনে গিয়ে কোনো না কোনোভাবে হিট করছে। যেরকম আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন শিখছে, কোনো না কোনোভাবে কারো ক্যারিয়ারে গিয়ে সেটাকে ইম্প্যাক্ট করছে, এবং সেই ক্যারিয়ার থেকে কিন্তু সে কিন্তু ইকোনমিক্যালি সেখান থেকে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারতেছে। রাব্বিল হাসান, অনেক ধন্যবাদ আপনার কাছে। আবারও আসছি, আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। আপনাকে স্বাগত এবং ধন্যবাদ, আমাদের মাঝে এসেছেন আপনি। আপনার কাছে একটু জানতে চাই, আমি একই প্রশ্ন অনেকের কাছে জানতে চেয়েছি, আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন? আমি মোটামুটি দেখেছি যে আপনি ট্রিপ নিয়ে করেন, ভাবিদের বিভিন্ন বিষয় নিয়ে আপনি কথাবার্তা বলেন, এটা তো বলবেনই। এছাড়াও আপনি আর কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন এবং কেন এই পেশাটা আপনি পছন্দ করলেন, এই বিষয়গুলো। আর বাবা জনপ্রিয় ফুটবলার ছিলেন, দাওয়ারও ছিলেন, আপনার ভাইও ফুটবল খেলতেন, কিন্তু খেলাধুলা বাদে আপনি কেন এই জায়গাতে আসলেন? ভাই, খেলাধুলাতে আমার বেশি ট্যালেন্ট নাই, এই জন্য অল্টারনেট খুঁজতে হয়েছে। বাট এটা বাদে হচ্ছে যে এমন না যে অ্যাথলেটিক ছিলাম না, ছোটবেলা থেকে অ্যাথলেটিক ছিলাম, যেহেতু আমার পুরো ফ্যামিলি আসলে কেউ না কেউ মানে সব রকমের স্পোর্টসই সবার। হ্যাঁ, মানে এটা একদম জেনেটিক্যালি আসলে ইনগ্রেইনড যে স্পোর্টস রিলেটেড আমাদের ছোটবেলা থেকে অনেক ইন্টারেস্ট ছিল, বাট ওইটা আসলে কখনো প্রফেশনালি আমি আর কি পারসু করি নাই। আর কন্টেন্ট ক্রিয়েশন আসলে আমি আমার নিজের ফরম্যাটে আমি জানি না, আমি কখনো আসলে এটাকে
প্রফেশনালি যেহেতু শুরু করি নাই, আমি এটাকে এখনও কিন্তু আপনি যদি আমার পেজ দেখেন যে খুব যে প্রফেশনালি মেনটেন করি, যে আমার মানে ম্যাক্সিমাম ভিডিও দেখবেন যে আমি আমার নিজের মতন যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে বা খুব ক্যাজুয়ালি যে বাসায় আমি বাসার জামা পরে ভিডিও বানাচ্ছি, এটা নিয়ে মানুষের অনেক কমেন্ট, ছেঁড়া ম্যাক্সি পরে ভিডিও বানাও কেন। এখন আমার কথা হচ্ছে যে আমি যতটুকু পারি আমি অর্গানিক থাকি। যদি ফর এক্সাম্পল যে আই এম আ ভেরি গো উইথ দ্য ফ্লো কাইন্ড অফ আ পার্সন, যে যেই একটা মেবি একটা থট আসছে মাথায়, এটা মনে হলো এটা নিয়ে একটু র্যান্ট করি, জ্যামে বসে আছি, জ্যামে বিরক্ত লাগছে, ক্যামেরা অন করে ভিডিও বানাচ্ছি। সো আমি আসলে যে খুব প্রফেশনালভাবে যে একটা টিম নিয়ে কাজ করছে, এটা অনেকেই করে এখন। এটা যেহেতু আপনি বললেন যে আসলে এখন এটা একটা, যেমন ভাইয়া একটা খুব ভালো কথা বলেছে, ইটস এ ফর্ম অফ কারেন্সি নাও। হ্যাঁ, সো অনেকজন যেমন এটাকে মানে স্ক্রিপ্ট আছে, তাদের একটা টিম কাজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকে, একজন মনিটাইজেশন দেখে, একজন পেজের রাইটস দেখে। সো আমি আসলে ওইভাবে করি না, বাট আই এম ভেরি থ্যাঙ্কফুল যে আমার যারা আমার কন্টেন্ট আসলে দেখে এসেছে তারা আমাকে আই থিঙ্ক অর্গানিকের মানে অর্গানিক যতটুক থাকি, যতটুক থাকি ওইটার জন্যই হয়তো পছন্দ করে। সো আমি আসলে ওই ফরম্যাটের বাইরে এত মানে এইভাবে যে খুব গুছায় জিনিসটা করব সেটা করা হয় নাই। যতটুক পারি যে ট্রেন্ডিং যে টপিকস হচ্ছে বা পপ কালচার রেফারেন্সেস ইউজ করে, সেটা মিম মেটেরিয়াল হতে পারে, সেটা কোনো একটা কারেন্ট টপিক নিয়ে যেটা আমি মাঝে মাঝে হ্যাঁ ইস্যুস নিয়ে যেমন আমি অনেক কথা বলি, অনেকজন নেগেটিভলি নেয়, অনেকজন পজিটিভলি নেয়, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আই এম বিং এবল টু স্টার্ট আ ডিবেট, একটা কনভারসেশন হচ্ছে কমেন্টে, ওইটাতেই দেখে মাঝে মাঝে মজা লাগে যে এতজনের মানে এই মিক্সচার অফ ওপিনিয়ন্স, মিক্সচার অফ কমেন্টস একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে সবাই ওইভাবে এক্সপ্রেস করতে পারছে। সো এটা যেমন কন্টেন্ট ক্রিয়েশন একটা মজা, যে ওদের কমেন্টগুলো দিয়েও কিন্তু আবার নেক্সট কন্টেন্ট ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরুতে তো আসলে ফেসবুক বা ইউটিউবে ছিলেন না, আপনি ইনস্টা দিয়ে মূলত শুরু করেছিলেন? না, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম বোথ। হ্যাঁ, পরবর্তীতে ইনস্টা থেকে সম্ভবত ফেসবুক এসেছেন নাকি একসাথে শুরু করেছিলেন? একসাথে চলছে। হ্যাঁ, শুরুর গল্পটা যদি একটু বলেন। শুরুটা আমার খুব র্যান্ডমলি হয়েছে যে আমি আগে একটা অ্যাপ ছিল স্ন্যাপচ্যাট, এখনো আছে বাট এখন এত পপুলার নাই। আমি স্ন্যাপচ্যাটে এমনি ভিডিও দিতাম, তখন নতুন নতুন ফিল্টার আসছিল, যে মাথায় ফুলের ক্রাউন, জিব্বা বড় হয়, তো আমি এইসব ফিল্টার ইউজ করে, যেগুলো ইউজ করে হ্যাঁ শামস এখন একটু অ্যাডভান্স ফিল্টার ইউজ করে। এটা হচ্ছে স্ন্যাপচ্যাটের একদম প্রথমে দেখবেন 2018 এর যে মেয়েদের ছবি সব মাথায় ফুলের ক্রাউন দেওয়া। সো ওই ফিল্টার্সগুলো ইউজ করে আমি প্রায় ভিডিওস দিতাম। আর আমার একটা ফ্রেন্ড আমিরা, ও আমাকে শুধু বলতো তুমি প্লিজ এই ভিডিওগুলো ফেসবুকে দাও, আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবো, ফ্রেন্ডদের সাথে তুমি ভিডিওগুলো আপলোড করো। তো আমি জাস্ট হ্যাঁ মানে এমনি, তো আমি ভাবতাম যে এখন আমার মনে হতো কি যে ওর কাছে শুধু আমি ফানি, কারণ আমাকে কখনো আর কেউ বলে নাই যে এই তোমার কিন্তু সেন্স অফ হিউমার ভালো, তোমার ভিডিও বানানো উচিত। এই একটা মেয়ের এনকারেজমেন্টে আমি যেটা করলাম যে আমি আমার প্রোফাইলে না দিয়ে আমি ভাবলাম যে আমার প্রোফাইলটা প্রাইভেট থাকুক, আমি একটা পেজ বানাই সেম নাম দিয়ে, ওইখানে আমি পাবলিকলি ভিডিওস আপলোড করা শুরু করি। আর দেখি প্রথম ভিডিওটা আপলোড করার সাথে সাথে মেবি 2-3 দিনে দেখি কি 10,000 ভিউজ হয়ে গিয়েছে। তো 10,000 ভিউ, আমি এখন একটা আননোন মেয়ে, আমার কাছে তো অনেক। তো তখন থেকে মজা লেগে গেল যে আসলে মেবি আই মাইট হ্যাভ আ ভয়েস দ্যাট ইজ অ্যাপিলিং টু আদার্স। সো করতে থাকি। সো ওইভাবেই আর কি যাত্রাটা শুরু। তারপরে তো দেয়ার ওয়াজ নট মানে দ্য রেস্ট ইজ হিস্ট্রি আই গেস, এরকম একটা ব্যাপার। এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো তারা ব্যবহার করছেন? মূলত ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, এছাড়া আর কি কি মাধ্যমে করতে পারেন? এখন যেমন অনেক পপুলার হচ্ছে টিকটক। আর হ্যাঁ, এইটা আমি রিসেন্টলি টিকটকের সার্চটা খুব বেশি দেখছি। আর টিকটকটা আমার মনে হয় কি আরো পপুলার হচ্ছে কি যে এই যে ফেসবুক, ইউটিউব এটা যেমন না, এখানে একটু অ্যালগোরিদমের একটা ব্যাপার আছে, যে পেজ সেট আপ করা লাগে, এই সেই পেজ ম্যানেজ করা লাগে, মাঝে মাঝে এক একজন এক একবার রিপোর্ট করে পেজ উড়েও যায় অনেকের। এখন দেখবেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর প্রোফাইল পিকচার দিয়ে রাখে না, কিন্তু এটা একটা নতুন শুরু হয়েছে যে পেজের উপরে মানে হ্যাঁ মানে ছবির উপরে কি যেন রাইট ইয়ে করে অনেকজনের পেজ গায়েব করে দিচ্ছে। সো টিকটকটা যেটা হয় যে সাধারণ মানুষ কিন্তু এটা, ইউ ডোন্ট নিড টু বি আ ক্রিয়েটার, তুমি একটা নর্মাল ইউজার। অনেকেই কিন্তু বাসায় একটা জুস কিনলো, এটার একটা রিভিউ দিচ্ছে, অনেকে একটা কোথাও গেল, এটার একটা রেস্টুরেন্টের ভিডিও দিল। সো এইভাবে কিন্তু টিকটক বুমড, বিকজ এইটা শুরু হয়েছে যে তুমি যেভাবে আছো, অর্গানিক আছো, এটার কোনো প্রিপারেশন লাগবে, যে ভয়েস ওভার দিয়ে তুমি দাও যেটা হচ্ছে তোমার সাথে সেটাই দাও। অ্যান্ড দ্যাট ইজ আ মানে ভেরি গুড পয়েন্ট, যে মানুষ কিন্তু ঘুরে ফিরে যে যতই আমরা প্রফেশনাল ওবিসি টিভিসি যাই দেখি, একদম ওয়ার্ড অফ মাউথ যেটা টিকটকে কিন্তু ইউ আর গেটিং অথেন্টিক রিভিউজ, যে একটা সাধারণ মানুষ একটা প্রোডাক্ট ইউজ করে বা একটা কোথাও গিয়ে যে রিভিউজ দেয়, এইভাবেই কিন্তু দেখলাম যে মানে
টিকটকের প্ল্যাটফর্মটা অনেক গ্রো করেছে লিপসিং ভিডিওস বাদে নাচানাচির ভিডিও আমি ধরছি না বাট এমনি এটা আমার দেখে মজা লাগে যে আমি যখন স্ক্রোল করি যে সাধারণ মেয়ে যে মেবি 1000 ফলোয়ার 500 ফলোয়ার কিন্তু তার কিন্তু ভিডিওর ভিউজ ওইরকম আসছে যে ভালো অর্গানিক টানছে সো টিকটক হ্যাজ বিকাম ভেরি পপুলার আমরা একটা ব্রেকে যাব তার আগে আরেকটা জিনিস একটু ছোট্ট করে জানতে চাই সেটা হচ্ছে যে আপনারা তো কন্টেন্ট ক্রিয়েট করছেন অনেক সময় আমরা দেখি যে ফুডের রিভিউগুলো দেয়া হয় আপনাদের অনেকেই এটা করে থাকেন কিন্তু কখনো কখনো যারা ভিউয়ার্স আছে বা দর্শক যদি বলি আমরা যারা দেখে আমরা সেই রেস্টুরেন্টে যাই কিন্তু ফুডটা সেই অর্থে সেরকম না কিন্তু আপনারা তো ওটাকে বিশাল বড় করে দেখান এটা কি ফেক কিনা বা ঠিক হ্যাঁ 100% ফেক ভাই ইনফ্লুয়েন্সাররা অনেক মিথ্যা কথা বলে আর আমি নিজেও এই ট্র্যাপে অনেকবার পড়েছি যে একটা ফেলো ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে রেস্টুরেন্টে গিয়েছে আমার জিদ লাগে যে সবকিছু নিয়ে মিথ্যা কথা বলো খাবার নিয়ে কেন মিথ্যা কথা বলো কারণ খাবারটা যখন পেটে বাজে যায় অন্যরকম একটা বদদোয়া বের হয় যে একটা প্রিপারেশন নিয়ে গেলাম আর মাঝে মাঝে যখন সবচেয়ে লজ্জাজনক হয় যে ফ্রেন্ডস বা ফ্যামিলিকে যখন নিয়ে যাই না একটা ভিডিও দেখছি চলো যেমন এটার একটা খুব এটা নিয়ে এমন একটা ভিডিও দিয়েছি মাঝখানে একটা পোলাও না কি যেন খুব পপুলার ছিল পুরান ঢাকায় আমি সরি ওনার নামটা ভুলে গেছি এটা মনে একটা আকর্ষণ রেখে বিরতি দিতে চাই হ্যাঁ 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 sure, এটা sure. পরে এসে বলি আচ্ছা আচ্ছা sure. দর্শক থাকবেন নিশ্চয়ই ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর মুক্ত কণ্ঠ সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ আজকে আমরা আলাপ করছি কন্টেন্ট ক্রিয়েশন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ আমাদের সাথে অতিথি রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর অনন্য জামান রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর কায়সার কারিনা কায়সার আপনার বাবার নাম বলে ফেললাম কারণ আপনার বাবাও যে একটু আগে কথা বলছিলাম আর আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন লার্ন উইথ রাব্বিলের ফাউন্ডার রাব্বিল হাসান আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত এবং ধন্যবাদ আমরা অনন্য জামান আপনার কাছে আসি প্রফেশনাল যদি কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে কী কী টুলস এবং টেকনিক্যাল স্কিলসের প্রয়োজন হয় কন্টেন্ট ক্রিয়েশন আসলে করতে গেলে আপনাকে একটা কন্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য যা যা লাগে তার সবই কম বেশি জানতে বা বুঝতে হবে তবে প্রাইমারি স্টেজে শুরু করার জন্য আপনার আসলে তেমন কিছুই দরকার নেই একটা স্মার্টফোন দিয়ে আপনি শুরু করে ফেলতে পারেন তবে এরপরে যখন আপনার কোয়ালিটি ধীরে ধীরে ইমপ্রুভ করার ট্রাই করবেন তখন আপনার আস্তে আস্তে ইকুইপমেন্টস অ্যাড হবে সেটা মাইক্রোফোন হতে পারে ক্যামেরা হতে পারে লাইট সেট আপ হতে পারে আপনি যে সিস্টেমটা দিয়ে কন্টেন্টটা এডিট করতেছেন সেগুলো হতে পারে তারপরে ব্রডকাস্ট করতে চাইলে ব্রডকাস্টিংয়ের ম্যাটেরিয়াল ডিফারেন্ট তো এটা আসলে ধাপে 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 এগোয় কিন্তু শুরুটা আসলে যে কেউ এখন মনে হয় বাংলাদেশের যে অবস্থা যে কোনো জায়গা থেকে এটা শুরু করা সম্ভব এবং এটা আমরা দেখি আমরা এখন ঢাকার বাইরে প্রচুর ক্রিয়েটর্স দেখতে পাই স্মার্টফোন দিয়ে তারা করছে হ্যাঁ এবং এখানে ইন্টারনেট জি 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 ধরেন একজন ঝালমুড়ি বিক্রেতা উনিও ভালো কন্টেন্ট ক্রিয়েটর এরকম অনেকেই আছেন আমরা এর আগে দেখেছি মাইকেল জ্যাকসনের মতো ডান্স করতেন এক ভাই আছেন উনি ঝালমুড়ি বিক্রি করতেন এবং তিনি নিচে হ্যাঁ 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 উনি অনেক পপুলার তো কন্টেন্ট ক্রিয়েটর ক্যান বি এনিওয়ান সে যে প্রফেশন থেকে আসুক এবং এইটার জন্য আপনার খুব বেশি ডিভাইসেস ইনিশিয়াল স্টেজে দরকার নেই আনলেস ওনার মেইন প্রফেশনের থেকে কন্টেন্টটা বেশি ফোকাসড হয়ে যায় অ্যাট সাম পয়েন্ট এটা হয় তো তখন হয়তো আরও বেটার গিয়ার্স দরকার হয় আমাদের স্টুডিওতে আমাদের গিয়ার্স একটু বেশি মানে ফোকাসড বিকজ আমরা চেষ্টা করি আমাদের জায়গাটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনের থেকে টেস্টিংটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট নাম্বারসগুলো ঠিক রাখা এবং একটা মানে প্রপার নাম্বারস জেনারেট করে কনজিউমারের কাছে পৌঁছায় দেয় ইন্ডাস্ট্রির কাছে পৌঁছায় দেয় দ্যাটস ওয়াই আমরা আসলে এইসব জায়গায় একটু বেশি সফিস্টিকেটেড এই জন্য অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আমাদের কাজগুলো একটু প্রফেশনাল হয় একটু আলাদা হয় আর ঝালমুড়ি বিক্রেতার কথা বলছিলেন তিনি তো মনিটাইজেশন বিষয়গুলো বোঝেন না কিভাবে ওখান থেকে আয় করতে হয় সেই বিষয়গুলো বোঝেন না যারা বোঝেন না তাদের জন্য আপনার বক্তব্য কি বা তারা কিভাবে মনিটাইজেশন করতে পারেন এবং সেখান থেকে আসলে কিরকম আয় হয় এটাও কিন্তু আমি নিজেও জানি না একটু যদি বলেন আয়ের ক্ষেত্রটা আসলে এখন বাংলাদেশে যেটা হয় যে সাধারণ ম্যাস অডিয়েন্সের জন্য যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ইউজুয়ালি রেভিনিউটা বেটার তবে যারা নিশ কন্টেন্ট ডেভেলপ করে যেমন ভাই কোডিং করেন আমরা টেক নিয়ে কাজ করি আমাদের রেভিনিউটা কম যে অ্যাড রেভিনিউ যেটা আসে কিন্তু এইখানে আবার একটু ডিফারেন্স আছে যেমন আমরা যেহেতু ওয়ার্ল্ডের সব বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে কাজ করি সো আমাদের ওইখান থেকে আবার ভালো রেভিনিউ আসে আচ্ছা কারণ আপনার ধরেন এএমডি ইন্টেল থেকে শুরু করে এনভিডিয়া অ্যাসুস এমএসআই গিগাবাইট ওয়ার্ল্ডের যতগুলো ব্র্যান্ড আছে প্রবাবলি এখানে যা কিছু ইউজ হচ্ছে কম বেশি অনেকের সাথে আমাদের অ্যাট সাম এক্সটেন্ট কাজ হয় তো ওইটা একটা সাপোর্ট বলতে পারেন কিন্তু যারা আসলে মাস অডিয়েন্সের জন্য কন্টেন্ট বানাচ্ছে তাদের অ্যাড রেভিনিউটা ড্রাস্টিক্যালি আমাদের থেকে ডিফারেন্ট অনেক বেশি কারণ ভিউয়ারশিপও অনেক বেশি আচ্ছা কারণ অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড নিয়ে জানতে চায় যতজন লোক তার থেকে আপনার ধরেন রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে ভাঙচুর কিভাবে বানাতে হয় এটা দেখতে বেশি মানুষ চায় এটা কি প্রফেশনাল কোনো রেট আছে এরকম কোনো না ইউজুয়ালি চ্যাপ্টারগুলো ঠিক এরকম না ডিপেন্ড করে যে আপনি কোন লেভেলের কন্টেন্ট বা কোন লেভেলের ইয়ে
তৈরি করছেন, আপনার অডিয়েন্স বেসটা কত বড়, তার উপর আসলে ডিপেন্ড করে। আর ইন জেনারেল বাংলাদেশে এগুলো তো আসলে অ্যাড রেভিনিউয়ের একটা পার্ট, ইউটিউব একটা পার্ট রাখে এবং আরেকটা পার্ট সে ক্রিয়েটরের সাথে শেয়ার করে। বাংলাদেশে যেহেতু অ্যাডের রেটটাই খুব কম, এই জন্য ইউজুয়ালি দেখা যায় যে অ্যাডসেন্সের সিপিসি, সিপিএম, আরপিএম সব কিছুই খুব লো। যেটা ইউএস ট্রাফিক যদি আপনি পান, ইউএসের দর্শক যদি থাকে, ওইটা আপনার দেখা যায় 10 গুণ 50 গুণ, ক্ষেত্র বিশেষে 100 গুণ বেশি। তো আমাদের বাংলাদেশে এই কালচারটা এখনো গ্রো করে নাই। তো হয়তো এটা সময়ের সাথে বাড়লে পরে দেখা যাবে যে কন্টেন্ট ক্রিয়েটরদের ডিপেন্ডেন্সি শুধু প্ল্যাটফর্ম বাদে অন্যান্য জায়গা থেকে কমে আসবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। চমৎকার করে আপনার কাছে উত্তর পেয়েছি। আপনার কাছে আবারও আসবো। রাব্বিল হাসান, আপনার কাছে এই মুহূর্তে একটু জানতে চাই কন্টেন্ট ক্রিয়েশনের সামাজিক এবং রাজনৈতিক প্রভাবটা কেমন, বিশেষ করে দেশের বাইরেও আমরা দেখি নির্বাচন বা বিভিন্ন ইস্যুতে আমরা এই প্রভাবগুলো দেখি। আপনার কাছে একটু নির্দিষ্টভাবে জানতে চাই। কন্টেন্ট ক্রিয়েশনের আমি যদি রাজনৈতিক সামাজিক প্রভাবের কথা বলতে পারি, তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের যেই বাংলাদেশ 2.0, এখানে আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি, যে আমাদের একটা রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন আমাদের দেশেই হয়েছে, এখানেও আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন, তারা কিন্তু একটা শক্তিশালী, আমি বলবো যে সাংগঠনিক ভূমিকা সেখানে পালন করেছেন। এবং এই জায়গায় কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হচ্ছে কি, আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের যেই সামাজিক অবস্থান বলেন, বা তাদের সেলিব্রিটি হয়ে যাওয়ার যে বিষয়টা বলেন, বা তাদের উপরে যে মানুষের আস্থা তৈরির একটা বিষয়, সেই বিষয়টা ইমিডিয়েটলি যেভাবে বৃদ্ধি পায়, এটা কিন্তু অন্য কোনোভাবে অতটা দ্রুত তৈরি করাটা আমার মনে হয় যে একটুখানি কষ্টকর। সেক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে আমরা যদি বলি, জনমত তৈরি করা, অনেকেই রয়েছেন যারা রাজনৈতিক কন্টেন্ট তৈরি করছেন, রাজনৈতিক ব্লগ করছেন, ভিডিও করছেন। এতে করে মানুষের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি যেভাবে গঠিত হচ্ছে, এটা কিন্তু রাজনৈতিক এই দৃষ্টিভঙ্গিটা যদি আমরা এই যে বিভিন্ন জায়গায় সেমিনার বলেন বা হচ্ছে সভা বলেন, এর থেকেও আমি বলবো যে অনেক বেশি শক্তিশালী। এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি দেশের বাইরের কথা বলি, অলরেডি ডোনাল্ড ট্রাম্পের যেই নির্বাচন, মার্কিন নির্বাচন, ইউরোপ আমেরিকান নির্বাচন, সেখানেও কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি নির্বাচনের সময়ও জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। সেটা সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে করছে, ফেসবুকের মাধ্যমে করছে, সেটা টুইটারের মাধ্যমে করছে। এবং আমরা জাস্ট রিসেন্টলি ভারতে যে নির্বাচনটা হয়ে গেছে, সেখানেও কিন্তু আমরা এই কন্টেন্টের শক্তি দেখতে পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে একজন প্রধানমন্ত্রীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমে গেছে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো কন্টেন্টের যে রাজনৈতিক শক্তি, এই শক্তির মাধ্যমে আমাদের মানুষদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, যে একটা রাজনৈতিক প্রক্রিয়া কিভাবে চলে, আইন কিভাবে সংগঠিত হচ্ছে, নীতি নির্ধারণগুলো কিভাবে হচ্ছে, বিভিন্ন সামাজিক ইস্যু সম্পর্কে, গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে কিন্তু আমরা এখন এই কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির মাধ্যমে সাধারণ জনতা অনেক সহজে বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি। এছাড়া রাজনৈতিক প্রচারণা বলেন, এজেন্ডা সেটিংস বলেন, মত প্রকাশের স্বাধীনতা বলেন, এইটাও কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর এর পাশাপাশি এটার যদি আমরা ডিসঅ্যাডভান্টেজেস বলি, রাজনৈতিক ডিসঅ্যাডভান্টেজেস, সেটা হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো, বিভ্রান্তি ছড়ানো। আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ইউটিউব কন্টেন্ট থেকে আমরা দেখতে পাই, দেশীয় ইউটিউব কন্টেন্ট থেকে আমরা দেখতে পাই যে বিভ্রান্তি ছড়ানো হয়, প্রোপাগান্ডা ছড়ানো হয়। তো এইটা কিন্তু করতেছে কি, আমাদের এই বিভ্রান্তির মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে এই কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি থেকেই আবার জনগণের ভেতরে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, রাজনৈতিক বিভক্তি সৃষ্টি হচ্ছে। তো এই সামগ্রিক বিষয়গুলোই আসলে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটাতে সে ভূমিকা রাখতেছে। আবার আমরা যদি একটু সামাজিক প্রভাবের ক্ষেত্রে বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা মেডিকেল সায়েন্স নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবাধিকার নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন। তাদের মাধ্যমে কিন্তু আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি দেখবেন যে আমাদের সেই একেবারে গ্রামগঞ্জ থেকে বিভিন্ন আমাদের দেশের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে মূল্যবোধ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববাসীর কাছে তুলে ধরতেছে। এতে করে আমাদের যে সাংস্কৃতিক কিংবা মূল্যবোধ সংরক্ষণ, এটাও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হয়ে আসতেছে। এছাড়া আমি যদি এই জায়গায় আরেকটা ছোট্ট পয়েন্ট অ্যাড করে ফেলি, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপরে কন্টেন্ট ক্রিয়েশনটা আমাদের হিউজ একটা প্রভাব ফেলতেছে। সেটা বিনোদনমূলক ভিডিওর মাধ্যমে হচ্ছে, পডকাস্টের মাধ্যমে হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে হচ্ছে। তো আশা করি যে এই পুরো বিষয়টাকে আমি ছোট্টভাবে এক্সপ্লেইন করতে পেরেছি, যদিও এটা কিন্তু
অনেক হিউজ একটা টপিক। আরেকটা বিষয় একটু জানতে চাই যে পৃথিবীব্যাপী কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেট প্লেসগুলো আসলে কি কি? বাংলাদেশের বিষয়গুলো আমি কারিনা কায়সার কিছু বলছিলেন, ওয়ার্ল্ড ওয়াইড কি ধরনের মার্কেট প্লেস? আমরা এখন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররা যেই ধরনের মাধ্যমগুলো ব্যবহার করি, মার্কেট প্লেসগুলো ব্যবহার করি, ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু এই সিমিলার মাধ্যমগুলো ইউজ হচ্ছে। এই ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে যারা অ্যাকচুয়ালি ম্যাস লেভেলে মানুষের কাছে পৌঁছাতে চায় তাদের জন্য এই প্ল্যাটফর্মগুলো দেশের বাইরেও ইউজ হচ্ছে, আমাদের দেশেও ইউজ হচ্ছে। তারপরে আপু আরেকটা কথা বললেন, টিকটক। তো এই কন্টেন্ট ক্রিয়েশনের যে মাধ্যমগুলা বা প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলো খুবই জেনেরিক। আমরা দেশের ভেতরেও এগুলো ব্যবহার করছি, দেশের বাইরেও মোর অরলেস এই প্ল্যাটফর্মগুলোই ব্যবহার হয়ে আসতেছে। তবে এই জায়গায় কিছু পার্থক্য আছে। যেরকম ইউটিউব যেই ধরনের কন্টেন্ট ইউটিউবে অনেক ভালো কাজ করে, টিকটকে কিন্তু ওই ধরনের কন্টেন্ট দেখা যাচ্ছে যে একটু কম। আবার ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে একটু প্যাটার্নগত আমার মনে হয় যে বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পাই। আবার লিঙ্কডইনও কিন্তু আমরা ব্যবহার করছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটররা, বিশেষ করে একটু কর্পোরেট লেভেলের, জব লেভেলের, ক্যারিয়ার লেভেলের যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে লিঙ্কডইনে আবার ভালো করে। যেরকম ধরেন আমি যদি একটা খুব ভালো ক্যারিয়ারের পরামর্শ দেই বা খুব একটা ভালো জবের একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিই বা একটা ইন্টারভিউয়ের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কোনো ভিডিও বানাই, আমার মনে হয় সেই কন্টেন্টটা লিঙ্কডইনে যতটা সাড়া ফেলবে, টিকটকে কিংবা ফেসবুকে অতটা সাড়া ফেলতে হয়তো বা ব্যর্থ হবে। তো আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড যে মার্কেট প্লেসগুলো ব্যবহার করছি, বাংলাদেশও মোটামুটি অলমোস্ট সেম আপনি বলছিলেন, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কেন আমরা জনপ্রিয় হতে পারছি না এখনো পর্যন্ত? এখানকার অন্তরায়গুলো কি, বাধাগুলো কি? এক নাম্বার ব্যারিয়ার হচ্ছে ভাষা। আমরা যখন বাংলা ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করছি, বাংলা ভাষাভাষী লোকজনের ভেতরেই কিন্তু কন্টেন্টগুলো থাকছে। এইটা আসলে ম্যাস পিপলের কাছে যাওয়ার জন্য, বা আমি বলবো যে একদম মিলিয়ন মিলিয়ন পিপলের কাছে যাওয়ার জন্য আমাদের মিলিয়ন মিলিয়ন অডিয়েন্সেরও প্রয়োজন। এই যে অনন্য জামান ভাইয়ের কথা বলেন বা আমার কথা বলেন বা ঝঙ্কার ভাইয়ের কথা বলেন, আমাদের কন্টেন্টগুলো সবই হচ্ছে বাংলা ভাষায়। সো আমাদের কমিউনিটি বা আমাদের অডিয়েন্সও কিন্তু এই বাংলা ভাষাভাষী লোকের ভেতরেই সীমাবদ্ধ। সো আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যদি আমরা ইংলিশে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, তাহলে আমি বলবো যে আন্তর্জাতিক মাধ্যমে যেরকম আপনার মিস্টার বিস্টের কথা বলেন বা আরও যারা একেবারে বিশ্ববিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, সেই পর্যায়ে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের তৈরি হবে। বাট এই পসিবিলিটিটা এই মুহূর্তে আমাদের তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেননা কন্টেন্ট ক্রিয়েশনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত সবাই আমরা এই বাংলা ভাষাভাষী কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ আছি। এটা কি মানে ভাষান্তর করার কোনো সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, এটা ভাষান্তর করার সুযোগ অবশ্যই রয়েছে। আমরা যদি রুহি সিনেটের একটা ইউটিউব চ্যানেল আমরা রিসেন্টলি দেখে থাকি, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই বিখ্যাত, রুহি সিনেট। এখানে আপনি দেখবেন যে একই কন্টেন্ট বাংলা ভাষাতেও রয়েছে, ইংরেজি ভাষাতেও রয়েছে, এছাড়া আরও অন্যান্য যে পপুলার ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, যেই ল্যাঙ্গুয়েজে অডিয়েন্স বেস বেশি, সেই ল্যাঙ্গুয়েজে কন্টেন্টগুলো অ্যাভেলেবল। তো সেক্ষেত্রে আমি যদি অনন্য জামান ভাইয়ের কন্টেন্টগুলোর কথা বলি, উনি যে কন্টেন্টগুলো তৈরি করেন, এই কন্টেন্টগুলো বাংলা ভাষাতে তৈরি হলেও, বাঙালি অডিয়েন্সের জন্য তৈরি হলেও আমি বলবো যে ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো লেভেলে কম্পিটিশন করার মতো ক্যাপাবিলিটি এই কন্টেন্টগুলোর রয়েছে। কন্টেন্টের ডিটেলস বলেন, অডিও বলেন, ভিজুয়াল বলেন, কন্টেন্ট তৈরির প্যাটার্ন বলেন, যত্ন বলেন। তো সেক্ষেত্রে অনন্য জামান ভাইয়ের মতো যারা অনেক পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করে, অনেক ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করে এবং কন্টেন্টের মানও কিন্তু আমি বলবো যে একেবারেই টপ নচ, ওনারা এই ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন, যাতে করে এই কন্টেন্টগুলো শুধুমাত্র বাংলা ভাষাভাষী কমিউনিটির ভেতরে না থেকে ইন্টারন্যাশনালি একটা প্রভাব তৈরি করতে পারে। লাইক রুহি সিনেটের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটার কথা যদি আমি বলি, এছাড়া আরও অন্যান্য ডকুমেন্টারি চ্যানেল আপনি দেখতে পারবেন। আর রিসেন্টলি কিন্তু ইউটিউব একই ভিডিওতে রিজিয়ন ওয়াইজ সে করে কি, অনুবাদটা কিন্তু প্রোভাইড করে। আপনি রুহি সিনেটের চ্যানেলে গিয়ে যদি বাংলাদেশ থেকে বসে ভিডিওটা দেখেন, অটোমেটিক্যালি দেখবেন বাংলা অনুবাদটাই কিন্তু, বাংলা ট্রান্সলেশনটা বা বাংলা যে ডাবিংটা আছে সেটাই দেখাচ্ছে। ইন্ডিয়া থেকে যদি আপনি যান তাহলে দেখবেন যে হিন্দি ডাবিং দেখাচ্ছে। কোনো ইউরোপ আমেরিকার কান্ট্রি থেকে যদি ভিডিওটা দেখেন, আপনি দেখবেন যে সেখানে অটোমেটিক্যালি ইংলিশ ডাবিংটাই দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এই জায়গায় অনন্য জামান ভাইদের মতো যারা টপ নচ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের একটা আমি বলবো যে আন্তর্জাতিক সম্ভাবনা রয়েছে। সম্ভব। অনেক ধন্যবাদ রাবিল হাসান, আপনার কাছে আবারও আসবো। কারিনা কায়সার, আপনার কাছে সেই গল্পটা জানতে চাই এই মুহূর্তে, পোলাওয়ের গল্পটা, বিরতির আগে যে গল্পটা নিয়ে আমরা বিরতি দিয়েছিলাম। না, এইটাই যে এরকম একজনের ভিডিও দেখে খুব রাতে আমরা পুরান ঢাকায় একটা জায়গায় পোলাও পাওয়া যায়, আর ওনাটা খুব এক্সক্লুসিভ, লিমিটেড পোলাও আনে, লাইনে দাঁড়ায় সবার খেতে হয়, উনি যতটুকু সার্ভ করার অতটুকুই সার্ভ করবে, ওইটার বাইরে সে এক্সট্রা দিবে না, সে কার্ট নিয়ে চলে যাবে, না হয় তার ওয়েটিং থাকুক মানুষ তাদেরকে আর দিবে না। আমি ফ্যামিলিকে ভিডিও দেখায়, সবাই খুব আমরা জোশে, লেট নাইটে আব্বু আমাদেরকে ড্রাইভ করে, আর পুরান ঢাকা তো গলি চিপা চাপা দিয়ে জায়গাটা খুঁজে বের করাও ডিফিকাল্ট। হ্যাঁ, খেয়ে দেখি মানে
খারাপ বলবো না, বাট খুবই যেভাবে ভিডিওতে দেখায় যে ভিডিওর কিন্তু এখন হুকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মিস করেন না এই পোলাওটা, মানে এমনভাবে প্রেজেন্টেশনটা করে যে লাইফ চেঞ্জিং একটা পোলাও। তো আমিও তো আই গট হুক 10। তারপরে দেখি যে খুবই অ্যাভারেজ, যে পুরা রাতটা যে আমরা ট্রাভেল করলাম, খেলাম, যে এটা আসলে ওই রকম কিছুই না। কিন্তু ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আসলে এইভাবে প্রেজেন্টেশনটা দেওয়া হয়। আর এটা শুধু এইটার ক্ষেত্রে না, অনেক রেস্টুরেন্টও কিন্তু এরকম আমরা, মানে আমি নিজে ভিক্টিমাইজড হয়েছি, ওয়েরেজ আমি নিজেও এই ডিপার্টমেন্টেই পড়ি, বাট আমি চেষ্টা করি যে আমার ক্ষেত্রে যেগুলো, যে অ্যাটলিস্ট যেই প্রোডাক্টগুলো আমি নিজে ইউজ করি বা কিছুটা অনেস্টি রেখেই ইয়ে করতে। হ্যাঁ, সো সব ব্র্যান্ডস, মানে আমার কাছে কিন্তু এরকম অনেক ব্র্যান্ডস আসে, স্পেশালি অ্যাস্থেটিক ক্লিনিক্সগুলো যারা লেজার করে বা আর্টিফিশিয়াল হোয়াইটনিং যেগুলো করে, এগুলো আমি কখনোই যেটা আমি পার্সোনালি বিলিভ করি না। আই ডু নট থিঙ্ক যে একটা মেয়ের কখনোই এরকম হার্মফুল কেমিক্যালস ইউজ করে সাদা হওয়াটা তার ইম্পর্টেন্ট। এরকম হোয়াইটনিং প্রোডাক্টস ইউজ করে এরকম অনেক কিছু কিন্তু এখন ফেসবুকে ভিডিও খুললেই যে মানে সাদা হওয়ার যে একটা প্যাশন নিয়ে যা তা বিক্রি করছে, যে একটা ক্রিম যে রাতারাতি তোমাকে ফর্সা করে দিবে, কখনোই হবে না এটা। কিন্তু পিম্পলস ভালো হয়ে যাবে, এটা পসিবল না। কারণ একটা মেয়ের স্কিন, এটা তোমার জেনেটিক্সের একটা ব্যাপার আছে, হরমোনসের একটা ব্যাপার আছে। সো এই জিনিসটাই যে ফলস বিউটি স্ট্যান্ডার্ডস প্রমোট করে, যে স্লিমিং টি, এই টি সেই টি, এটা খেলে ক্যাপসুল খেলে শুকায় যাবা। ক্যাপসুল খেলে যদি শুকায় যেতাম তাহলে বাংলাদেশে আমরা সবাই সুপার মডেল ঘুরতাম, সবাই ক্যাপসুল খেয়ে আমরা সবাই ভিক্টোরিয়াস সিক্রেটস আর এঞ্জেলস। বাট দ্য থিং ইজ যে আই ডু নট ওয়ান্ট টু প্রমোট সামথিং দ্যাট আই ডু নট বিলিভ ইন, ঠিক আছে? সো এই ব্র্যান্ডগুলো যেমন আমি পার্সোনালি চেষ্টা করি যে যদি এখন কাজের ক্ষেত্রে যদি করতেই হয়, যে অফকোর্স আমি আমাদের মানে যেটা বলবো এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটার, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ ব্র্যান্ডস। হ্যাঁ, সো আমি চেষ্টা করি যে যতটুকু আমি বিলিভ করি ব্র্যান্ডটা, ওইগুলাকেই মানে নিজের মতন করে প্রমোট করার। আরো তো কিছু দেখি আমরা, বিশেষ করে ড্রেসেও আমরা খেয়াল করি যে সেই জায়গাগুলোতে অনেক সময় মানে ড্রেসের কোয়ালিটি এটা আমার আম্মু প্রায় ভিকটিম হয়, যে লাইভে দেখে দেখে অর্ডার করে, এসে দেখে লাইভে দেখছে যে করে বাবা মানে একদম সুস্মিতা সেন লাগতেছে মেয়েটাকে, এসে দেখে যে আরে প্যাকেটটা খুলে দেখে তেনা একটা পাঠাই দিল। আম্মু বলে যে হে এটা কিছু হইলো বলো, আচ্ছা তুমি অর্ডার দাও কেন? আর এটা কিন্তু শুধু আম্মু না, এটা হাজার হাজার মেয়ে বারবার ভিকটিমাইজড হয়। যে কিন্তু জিনিসটা কি, যে আমাদেরও বলবো যে ঢাকায় আসলে অনলাইন শপিং এর সিনারিওটা খুব লুক্রেটিভ, যে যেভাবে লাইভে আসে, যেভাবে বলা হয়, যে যে অফার্স দেওয়া হয়। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাসার বাইরে শপিং করাটা এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে, গিভেন ট্রাফিক বলেন, সেফটি বলেন, সবকিছু মিলায় অনলাইন সেফটির যে কমফর্ট জোনটা আছে এটা আসলে ফিজিক্যাল শপিং এ নাই। সো আমি এইটাই মানে এটা আমার কাছে মানে আমার থেকে ব্র্যান্ডের প্রতিও রিকোয়েস্ট, যে প্রমোশনটা ইম্পর্টেন্ট না, কাস্টমার রিটেইন করা ইম্পর্টেন্ট। যে আমি একবার কিনলাম চলে গেলাম, এটা দিয়ে তো কোনো লাভ হলো না, এটা তো কোনো ব্র্যান্ডিং হলো না। সো অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করছো, লাইভ প্রমোটার্স ইউজ করছো, আমাদের মতন ক্রিয়েটার্সদেরকে ইউজ করছো, দ্যাটস ফাইন, বাট মেইনটেনিং দ্য কোয়ালিটি অ্যান্ড বিং কনসিস্টেন্ট উইথ দ্য কোয়ালিটি ইজ আপ টু ইউ। না হলে এই কাস্টমারের কোনো লাভ নাই, এখন আছে তখন থাকবে না। এখনকার জেনারেশন যেটা দেখতে পাচ্ছি যে জেনজি যারা রয়েছেন, তরুণী এই সময়কার, এই কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা তারা ঝুঁকছেন, মানে এটার কারণটা কি বলতো? এটা আমি বলবো যে এক তো আমার মনে হয় যে ইটস আসলে ফলোয়ারের একটা গেম আছে ভাইয়া। মানে আমার মনে হয় যে আমরা যখন শুরু করেছিলাম এত কিন্তু যে ফলোয়ার হবে, পপুলার হব, আই ফিল যে even up till 2018-19 a lot of people were creating contents for the fun of it. যে ইভেন যখন সালমান মুক্তাদির কন্টেন্টস বানায়, ওর কন্টেন্টস কিন্তু ছোটবেলার থেকে বলতে গেলে মানে আমরা তো একসাথেই বলতে গেলে বড় হয়েছে, ওর যখন যেই বয়স আমারও সেই বয়স, তখন কিন্তু আমার দেখে মজা লাগতো যে আমার বয়সে একটা ছেলে সে রাস্তায়, হ্যাঁ সে তখন অস্ট্রেলিয়া এসে মেবি পড়াশোনা করছে, অস্ট্রেলিয়াতে এরকম পাবলিক প্র্যাঙ্কস করছে, তার এই ভিডিওগুলো দেখে অনেক মজা লাগতো। যে ফ্রেন্ডরা মিলে থাকে না যে হোম ভিডিওস এর মতন, যে ফ্রেন্ডরা মিলে মজা করছে, ফ্যামিলির সাথে মজা করছে, এখানে যে একটা ফলোয়ারের গেম, এত ভিউজ আসবে, এভাবে ফলোয়ার হবে, আমাকে পিআর পাঠানো হবে, এই ব্র্যান্ড ডিলস আসবে। তো এখন আমার মনে হয় কি যে আসলে মানুষের এইমটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, যে এখন ইটস নট অ্যাবাউট ক্রিয়েটিং কন্টেন্টস বিকজ আই এম প্যাশনেট অ্যাবাউট ইট, ইটস অ্যাবাউট যে আমার ফলোয়ার্স হবে, পপুলারিটি আসবে, ব্র্যান্ডস আসবে, পিআর আসবে, ওই সেলিব্রিটি ফ্যাক্টরটা এখন একটু বেশি কাজ করে। আর এখন না সবকিছু ভাই আসলে সোশ্যাল মিডিয়াতে, এটা কি খুব সহজে হয়ে যায়, সেলিব্রিটি হওয়ার সুযোগ আছে এই জন্য ঝুঁকছে, এরকম কি হতে পারে? অফকোর্স কয়েকজনের তো হয়ে যায়, যে আমি অনেকেই দেখেছি যে মেবি আর ইয়ার ব্যাক এরকম মানে চিন্তা মনে এখন হঠাৎ করে ফলোয়ার্স হয়েছে। হ্যাঁ, আর কয়েকটা কিন্তু ট্রিক আছে, যে মানে কয়েক সময় যে কন্ট্রোভার্সিয়াল ছবি দিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিকস নিয়ে কথা বললেও কিন্তু ফলোয়ার্স চলে আসে। আর এখন কি দেখা যায় যে
জীবনটাতেই মানে জীবনটা অনেকটুকু সোশ্যাল মিডিয়া ঘিরেই, যে সামনাসামনি আমি অনেকজনকে দেখেছি ইন্ট্রোভার্ট, কিন্তু তার কন্টেন্টে সে লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে। সো এটা হচ্ছে অল অ্যাবাউট যে হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ অনলাইন। তাকে 100টা মানুষ সামনাসামনি কিভাবে দেখছে সেটা ম্যাটার করছে না, মিলিয়ন্স অফ পিপল কিভাবে তাকে পারসিভ করছে আর সে কিভাবে পারসেপশনটা তার একটা অনলাইন ইমেজ বিল্ড করতে পারছে, এটা তার কাছে বেশি ইম্পর্টেন্ট। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় এখানে ফলোয়ারদের একটা বড় ইয়ে আছে, যে যার একটা গেম আছে, গেমটা বুঝে গেলে জিতে গেছেন লাইফে। আরেকটা জিনিস একটু জানতে চাই, কন্টেন্ট তো বিভিন্ন রকমের হচ্ছে, আমরা ফুডের কথা বলছিলাম, আমরা ড্রেসের কথা বলছিলাম, কসমেটিক্সের কথা বলছিলাম। বাংলাদেশে আসলে কি ধরনের কন্টেন্টগুলো বেশি জনপ্রিয় হয়? জনপ্রিয় আমার মনে হয় যে সব, মানে এভরিওয়ান ইজ ডুইং ওয়েল ইন দেয়ার সেক্টরস। আসলে এটা তো এমন না যে বাংলাদেশের জনপ্রিয় তো না, আমার মনে হয় যে যার যেটা হ্যাঁ, যেমন আমি মানে একদম একটা টিপিক্যাল মেয়ে হিসাবে আই কনজিউম ফ্যাশন কন্টেন্টস, আমার ট্রাভেলিং কন্টেন্টস দেখতে নিজের ভালো লাগে। এখন ভাইয়া যেরকম কন্টেন্টস, মানে এখন যার টেক রিলেটেড কন্টেন্ট লাগবে উনি ওর পেজে যাবে, ভাইয়ার যার কন্টেন্ট মানে থাকে না যে যার নিশ যেরকম। সো এটা এমন না যে জনপ্রিয়তা একটা জায়গায় আছে, বাট আমি বলবো যে একদম যদি এভাবে হিসাব করতে হয় ডেফিনেটলি ফুড। আমার ফুডের সাথে ফ্যাসিনেশন মানুষের কি এনিথিং উইথ ফুড, যে আমি কিন্তু খুব কম ফুড রিভিউজ করি, কিন্তু যখনই আমি ফুড রিলেটেড কোনো স্টোরিও দেই, হয়তো কোনো রেস্টুরেন্টে একটা রেস্টুরেন্টকে ট্যাগ করলাম, সাথে সাথে আপু ওয়্যার ইজ ইট, হাউ ইজ দ্য ফুড, কোথায় যাব, কখন যাব, কোনো ডিসকাউন্ট চলছে নাকি। তো এইটা আমি দেখলাম যে ফুডের সাথে মানুষের একটা আলাদা রকমের বাঙালিদের একটা প্যাশন আছে, এর জন্য এই জায়গাটা প্রতারণাটা বেশি হয় নাকি? অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো আমরা। অনন্য জওয়ান, আপনার কাছে একটু জানতে চাই এই মুহূর্তে, এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনটা করি, এই কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কিভাবে স্ক্রিপ্টিংটা করতে হয়, কাদের এই জায়গাটায় আসা উচিত এবং তারা কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো একটু বলেন, টুকিটাকিগুলো। আচ্ছা, আমরা আসলে মানে কন্টেন্ট ডেভেলপমেন্টের ডিটেইলে কথা বলতেছি। সে যদি কোনো ব্যক্তি যদি প্রফেশনালি নিতে চায়, এটা লেট মি বি মাইসেলফ, আমি আসলে একটু সরাসরি কথা বলতে পছন্দ করি। নিশ্চয়ই। যেমন আমাদের আলোচনাটা কোথায় যাচ্ছে আমি এখনো কিছুটা বোঝার চেষ্টা করতেছি, যে অ্যাট সাম পয়েন্ট প্রবাবলি আমরা আসলে হোয়াটস দ্য পয়েন্ট অফ মেকিং কন্টেন্ট এই জায়গায় চলে আসবো মেবি। তো সেই পার্টের অপেক্ষায় থাকলাম। তার আগেই বলে নিই, এখন আপনার যে স্পেসিফিক কোশ্চেন সেটা হচ্ছে স্ক্রিপ্টিং বেসিক্যালি আপনার একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হয় না, যে এক্স্যাক্ট আনলেস আপনি খুব ডিটেল কোনো একটা টেস্ট করতেছেন, তখন আপনার নাম্বারগুলো ইট হ্যাজ টু বি অ্যাকুরেটেড। মানে আপনার ধরেন একই টেস্ট আপনার আমাদের স্টুডিওতে সামটাইম আমরা 10 বার 20 বার 30 বার টেস্ট করে তারপরে অ্যাভারেজটা নিয়ে আসি। সেখান থেকে আমরা 2-1টা নাম্বার যদি খুব উল্টাপাল্টা হয়, দেন আমরা আবার রিটেস্ট করি যে কেন এটা মানে সেন্স মেক করতেছে না। তো তখন আপনার স্ক্রিপ্ট খুবই ইম্পর্টেন্ট যখন এটা ডাটার ব্যাপার স্যাপার আসে। কিন্তু আপনি খুব অর্গ্যানিক কিছু একটা বলতেছেন যেটা আসলে হোল কন্টেন্টের মধ্যে মানে হোল ওয়ার্ল্ডে কোনো ভ্যালু অ্যাড করতেছে না, দেন মেবি ইউ ডোন্ট নিড এ স্ক্রিপ্ট, জাস্ট বি ইয়োরসেলফ। যেটা ভালো লাগে সেটাই বলে যান, সেটাই করে যান, এবং যেটা দর্শক খায় সেটাও আপনি করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই অ্যাজ লং দর্শক খাচ্ছে। যেহেতু আমরা কন্টেন্টের সাকসেস বলেন আর ভ্যালুয়েশন বলেন সব কিছুই আমরা ইন টার্মস অফ ভিউজ এইভাবে আমরা কাউন্ট করতেছি, ততক্ষণ পর্যন্ত আপনার আসলে খুব গোছানো কিছু দরকার নেই। বাট যখন আপনি ভ্যালুটা অ্যাড করতে যাবেন, আপনি একটা কোড লিখতেছেন, তখন আপনার হিসাব করতে হবে যে এই কোডটা আমি যেভাবে লিখতেছি, ইফ ইটস গোয়িং টু হেল্প সামওয়ান, ইজ দিস দ্য রাইট ওয়ে। আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাবেন, আমরা স্পেশালি প্রোডাক্ট নিয়ে কথা বলি, হাই টেক প্রোডাক্টস, যেগুলো আসলে টিভি ফ্রিজের মধ্যে পড়ে না। ইভেন তো বাংলাদেশে হাইটেক বলতে টিভি ফ্রিজকে অনেকে ধরে নেয়। জিপিইউ, কীভাবে আপনার একটা জিপিইউ দিয়ে আপনার ডাটা মাইনিং করা হচ্ছে, কীভাবে এলএলএম চলতেছে, কীভাবে আপনার এআইগুলো চলতেছে, কীভাবে অ্যালগোরিদমগুলা আপনার থাউজেন্ডস অফ ডাটা সেকেন্ডসের মধ্যে প্রসেস করে ফেলতেছে, তারপর রেজাল্টগুলো ক্যালকুলেট করে দিচ্ছে, তখন ইউ হ্যাভ টু বি অ্যাকুরেট। তখন আপনার স্ক্রিপ্ট লাগবে খুব গোছানো, খুব অন পয়েন্ট। স্ক্রিপ্ট যদি না থাকে আপনার কন্টেন্টটা আসলে সেন্স মেক করবে না এবং কোনো ভ্যালু অ্যাড করবে না। অবশ্য তখন প্রশ্ন চলে আসবে এইটা যে এই ভ্যালু অ্যাডটা কি আমরা দেখতে পাচ্ছি? অনেকেই দেখতে পাচ্ছেন না। ধরেন লেটসে কেউ রেস্টুরেন্টে গিয়ে আপনার এক বালতি পোলাও খাচ্ছে, ওইটা যত মানুষ দেখতেছে তাদের লাইফে কি ভ্যালু অ্যাড হচ্ছে আই ডোন্ট নো, বাট জাস্ট আপনার একটা এনভিডিয়ার নতুন আর্কিটেকচার কি এটা নিয়ে যদি কেউ বুঝতে পারে, মেবি তার হোল লাইফ ক্যারিয়ার, তার হোল কান্ট্রিটা চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন গুগলে বাংলাদেশ থেকে যখন প্রথম একজন ইঞ্জিনিয়ার জয়েন করলেন আপনার জাহেদ সৌর ভাই, তখন কিন্তু হোল আমাদের যত স্টুডেন্টস আছে সবার মধ্যে একটা স্পার্কের মতো হয়ে গেছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে উই ক্যান গো দেয়ার অ্যান্ড ওয়ার্ক ফর দেম। এখন গুগল কিন্তু টপ কোম্পানিগুলোর মধ্যে নাই, এখানে অন্যান্য কোম্পানি চলে আসছে। সার্চ ইঞ্জিন ট্রাফিক অ্যাকুইজিশন কীভাবে হচ্ছে, হোল জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে।
এখন আমরা কন্টেন্ট ক্রিয়েশনে এত বেশি ফোকাস, দিস ইজ জাস্ট এ টুল। ইউটিউব কত 15 ইয়ার্স আগে ছিল 15 ইয়ার্স আগে ছিল, আপনার প্রবাবলি 20 ইয়ার্স আগে ছিল না, 2006-এ এটা লঞ্চ হয়েছে। তো এর আগে মানুষ কীভাবে চলছে? তখন যত ইনফরমেশন, যত ডেটা, যত কমিউনিকেশন, পাবলিক এবং ক্রিয়েটর, মিডিয়াম ছিল মাঝখানের আপনার নিউজ পেপারস, টিভি চ্যানেলস, এরাই। এবং তখন এই বাক স্বাধীনতার জায়গাটা ছিল না। এখন যেহেতু ওপেন হয়ে গেছে, অ্যাট সাম এক্সটেন্ট উই ক্যান এক্সপ্রেস আওয়ারসেলফ ফ্রম এনিওয়্যার, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা এটা শেয়ার করতে পারতেছি। তো তখন এই রেসপন্সিবিলিটিটা চলে আসে যে আমরা কি প্রমোট করতেছি, আমরা কি কথা বলতেছি। এখন কেউ কেউ জাস্ট ফলোয়ারের জন্য করে, কেউ কেউ আপনার ভ্যালু অ্যাড করার চেষ্টা করে। তো আমার মনে হয় যারা ভ্যালু অ্যাড করার চেষ্টা করে তাদেরকে বাংলাদেশ কেন, ওয়ার্ল্ডের প্রত্যেকটা কনভেনশনাল মিডিয়াই যেই রিকগনিশনটা দেওয়া দরকার বা যেটা ফোকাস করা দরকার, অনেক সময় সেটা করে না। যেমন আপনি বলতে পারেন যে প্রবাবলি এইখানে যতজন উপস্থিত আছেন, পিসিবিল্লার বাংলাদেশের সাবস কাউন্ট খুবই কম, খুবই কম। কিন্তু বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যক, বাংলাদেশের কথা আমি বাদ দিব, প্রবাবলি এই সাউথ এশিয়ার মধ্যে খুব অল্প টিম আছে যারা এনভিডিয়া ড্রাইভার কনজিউমার মার্কেটে লঞ্চ হওয়ার আগে অ্যাক্সেস পায়। পিসিবিল্লার তার মধ্যে শেষ প্রান্তে একটা, এবং তাও 2017 সাল থেকে। তো এই জায়গাগুলো থেকে আমরা আমাদের জায়গায় আগায় গেছি। মেবি ইউ গাইজ আর নট ফোকাসড, পিপল ডাজন্ট নো। যে ব্যক্তিটা খেয়ে অভ্যস্ত, যে ব্যক্তির ভবিষ্যৎটা হচ্ছে খাওয়া, সেই ব্যক্তিকে তো আপনার ওই আইটি ট্র্যাকে, মানে যেটা বলছিলেন। আচ্ছা ভাই, যে দেশে মামুন লায়লার মতন দুইজন সেলিব্রিটি, আর শুধু সেলিব্রিটি না, দে আর টু পিপল লুক আপ টু। একজন সেলন দিয়ে তার ফলোয়াররাই কিন্তু গিয়ে তাকে এত কেপেবল করেছে যে সে এখন গাড়ি কিনে ফেলেছে, যেটা মেবি আমরা যারা জব করি রেগুলারলি, এটা আমাদের একজন একটা ড্রিম এই ব্র্যান্ডের গাড়ি কিনা। সো এই দেশের পাবলিককে নিয়ে কি বলবো, আমি ভিউজ নিয়ে কি বলবো, যেটা ভাই বললো, যেটা আসলে এখানে আসলে সোশ্যাল মিডিয়াতে ভ্যালু অ্যাড করার কিছু না, এটা ডুম স্ক্রলিং করতে করতে। আচ্ছা, আমিও তো এখন দেখি, আমি কি বলবো, আমি তো নিচে। আমাদের হাতে আর 2 মিনিট আছে, আমরা তিনজনের কাছে একটা কমন প্রশ্ন রাখতে চাই। আমি শুরুতেই রাব্বিল হাসান আপনার কাছে একটু আসতে চাই, ছোট্ট করে আগে একটা অ্যান্সার জানতে চাই। কেউ যদি অন্য পেশায় থাকেন, সে যদি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, তিনি কিভাবে দুটাকে সমন্বয় করে করতে পারেন, এটা একটু বলবেন। পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনার নতুন যারা আসবেন তাদের জন্য আপনার সাজেশনটা। প্রথমে দ্বিতীয় প্রশ্নটা বলি, নতুন যারা আসবেন এখানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, যাতে করে আমরা আমাদের তাদের সম্ভাবনাটা কেমন বা কোনো চ্যালেঞ্জ আছে কিনা? রাইট, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যদি আমাদের সমাজে কোনো ভালো প্রভাব তৈরি করতে না পারি, আমাদের কন্টেন্টের মাধ্যমে মানুষের যদি উপকার না হয়, জাস্ট যদি আমরা ফ্যান ফলোয়ারের জন্য কন্টেন্ট তৈরি করি, তাহলে এইটা হচ্ছে তাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং আমি বলবো পিছিয়ে যাওয়ার একটা বড় কারণ হবে এই মুহূর্তে, কেননা সামাজিকভাবে দেশের জনগণ দ্রুতই কিন্তু অনেক বেশি সচেতন হয়ে উঠতেছে। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2 যেটা, সেটা কন্টেন্ট ক্রিয়েশনটার শুরুতে যেটা চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে শুরুতে কন্টেন্ট হয়তো বা মন মতো হবে না। দেখা যাচ্ছে যে যতটা এক্সপেকটেশন রয়েছে কন্টেন্টের কোয়ালিটি, অডিও, ভিডিও কিংবা কন্টেন্ট সাজিয়ে গুছিয়ে রিপ্রেজেন্ট করার বিষয়টা, শুরুতে এটা হয়ে ওঠে না। তো শুরুতে যখন হয়ে উঠবে না, তখন তার ভেতরে কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করে। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তাদের প্রতি যে আস্থা না হারায়া নিজের প্রতি কনফিডেন্স রেখে কন্টেন্ট ক্রিয়েশনটাকে সে যদি চালায়া যায়, তাহলে হয়তো বা 6 মাস, 1 বছর, 2 বছর পরে তার কন্টেন্টটা আরো ভালো মানের কন্টেন্ট সে ডেলিভার করতে পারবে। বলবেন আপনি? আর আরেকটা প্রশ্ন কি যেন ছিল? আরেকটা প্রশ্ন যে জানতে চাইছিলাম যে অন্য পেশার যারা আছেন তারা যদি এটা সাথে অন্য পেশা, আসলে এখন আমাদের সামাজিক প্রেক্ষাপটটা যেটা, আমরা সবাই আসলে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর। আর অন্য পেশা থেকে যদি আসে, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে যেই পেশায় আছে সেই পেশার উপরে ভিত্তি করে সেই রিলেটেড কন্টেন্ট তৈরি করতে। অনেক ধন্যবাদ। কারিনা কায়সার, আপনার কাছে একই রকম প্রশ্ন। পাশাপাশি আপনি একটা প্রোডাকশন হাউসের সাথে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আপনি একদম মেইন স্ট্রিমেও কাজ করছেন বেশ কিছুদিন যাবত। এই বিষয়টা একটু যদি ছোট্ট করে বলেন, পাশাপাশি পরামর্শগুলো। পরামর্শ, আসলে আমি পরামর্শ দেওয়ার মতন আমি কেউ না, কারণ আমি নিজেও, আমি যেটা বললাম যে আমার নিজেরই কোনো রুলস রেগুলেশনস নাই। বাট আমি বলবো প্যাশন যেখানে আছে, প্যাশনের জন্য কাজ করা উচিত। যেটা আমি বললাম যে এই যে ফলোয়ারদের র্যাট রেস, এই র্যাট রেসের লোভে না পড়ে, আমার সেটা আমি সবসময় জেনারেলি যেটা সবাইকে বলি যে যেখানে তোমার প্যাশন কাজ করে, এটা যে কন্টেন্ট ক্রিয়েশনই হতে হবে সেটা না, যেদিকে তোমার প্যাশন কাজ করে, প্যাশনকে ফলো করো, সাকসেস এটা আপনি যেখানেই তুমি যেই ফিল্ডেই থাকো, ইউ উইল ফাইন্ড সাকসেস। অনেক ধন্যবাদ। সর্বশেষ আপনার কাছে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে কেউ যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে। এখানে কোন ডিভাইস বা প্রোডাকশন কোয়ালিটি কি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্টের ভেতরে আপনি যে ভ্যালুটা আছে কিনা, আমার কাছে ইটস অল অ্যাবাউট ভ্যালু এবং সাথে মোরাল। আপনার মোরালটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মেনটেন না করতে পারেন,
এটা একটু 19-20 হতে পারে, বাট একটা মোরাল না থাকলে পরে এটা একটা সময় গিয়ে হয়তো ধসে যাবে। অনেক ধন্যবাদ অনন্য জামান, ধন্যবাদ কারিনা কায়সার, ধন্যবাদ রাব্বিল হাসান, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।